আসলে সংখ্যালঘু বলে কোনো কথা হয় না। সংখ্যালঘু শুধুমাত্র একটা শব্দ মাত্র। এবং এবারের ছাত্র আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থান কিন্তু অনেকগুলি প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দেশে যখন বলা হয় সংখ্যালঘু, সেই সংখ্যালঘুরা কি শুধু শব্দ মাত্র, না আসলেই তারা সংখ্যালঘু, না এই সংখ্যালঘু শব্দের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা দুর্বলতাকে প্রকাশ করার চেষ্টা, শুধুমাত্র একটা অংশকে, একটা বিশেষ অংশকে দুর্বল করে রাখার প্রয়াস। সেটা বিভিন্ন দেশ, বিভিন্ন স্থান ভেদে তার চেহারাটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এবং যখন এই সংখ্যালঘু সংখ্যাগুরু বলা হয়, সংখ্যালঘু দ্বারা তাদের শক্তিকে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়। আসলে কি সংখ্যালঘু প্রকৃত অর্থে লঘু? তারা দুর্বল? আমার পেছনে, আমার পাশে যে ভিডিওটা চলছে, আমার বা পাশে যে ভিডিওটা চলছে, সেই ভিডিও দেখে আপনি স্পষ্ট উপলব্ধি করতে পারবেন যে আসলে সংখ্যালঘু একটা শব্দ মাত্র। যখন কোনো একটা অংশের চেতনার চৈতন্যোদয় ঘটে, তখন সে আর লঘু থাকে না। একটা 40,000 ছাত্র আন্দোলন, 17 থেকে 18 কোটির দেশে, বাংলাদেশে 40,000 স্টুডেন্টের একটি আন্দোলন, সেই দেশের প্রধানমন্ত্রীকে পালাতে বাধ্য করেছিল। কি মনের মধ্যে প্রশ্ন জাগে না? যে দেশে 18 লক্ষের দেশ, যেখানে সংখ্যালঘু বলেও 1,30,00,000 হিন্দুর বসবাস বাংলাদেশে, যে দেশে 1 কোটির বেশি একটা সম্প্রদায় থাকে, তারা লঘু কিভাবে হয়? এটাই আজকে প্রমাণিত করে দিয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামে যারা হিন্দু কমিউনিটির লোকজনরা রয়েছেন, আমরা আগে থেকে বলছিলাম চট্টগ্রাম এবং কুমিল্লা শহরে, সেখানে যারা রয়েছেন হিন্দু সম্প্রদায়, যাদেরকে সংখ্যালঘু বলা হয় বাংলাদেশে, ভারতে যাদেরকে মুসলিম সংখ্যালঘু বলা হয়, আমরা বলছি সংখ্যালঘু একটা শব্দ মাত্র। তবে এই আলোচনায় আমরা যাওয়ার আগে আমরা বলবো, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু হয় না। আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা মানুষ, সে সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু বা সংখ্যাগরিষ্ঠ, সে একজন মানুষ কিনা, সে একজন সামাজিক চিন্তা চেতনা সম্পন্ন মানুষ কিনা, এবং সে একজন দেশপ্রেমিক কিনা। একটি দেশের সংখ্যালঘু বা সংখ্যাগুরু, তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যারা দেশের বিভিন্ন দায়িত্বে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, যারা যেখানে রয়েছেন, একটা মানুষ তার দেশটাকে কত ভালোবাসেন, সে দেশপ্রেমিক কিনা, সে মানুষের পাশে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছেন কিনা, তার সামাজিক চিন্তা চেতনা কতটা উন্নত, সে কতটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করার সময় এসে গেছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন নতুন করে নতুন নতুন চিন্তা চেতনা ধারণার জন্ম দিচ্ছে, নতুন করে প্রশ্ন তুলছে। এই ছাত্র আন্দোলন কি তাহলে আগামী দিনে এই কোটা সংস্কারটা কি একটা রাষ্ট্র সংস্কারের দিকে যাচ্ছে? এর প্রভাব কি পড়তে পারে আমাদের ভারতবর্ষে? কেন বলছি ভারতবর্ষে প্রভাব পড়তে পারে কিনা, সেই প্রশ্ন কেউ তারা তুলে না। যে সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরিষ্ঠ সে কথা নয়, একটা মানুষ তার দেশটাকে ভালোবাসে কিনা, সে তার আশপাশ চারপাশে যারা রয়েছে অসহায় মানুষ, তাদের পাশে থাকে কিনা, সে কতটা বৈজ্ঞানিক চিন্তা চেতনা সম্পন্ন মানুষ, সেই বিষয়টা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে না। যে দেশে 1,20,30,00,000 একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ, তারা সংখ্যা লঘু হয় কিভাবে, সেই প্রশ্নটাকে কিন্তু আজকে বড় করে তুলে দাঁড়িয়েছে আজকের এই আন্দোলন। এই ছাত্র আন্দোলন প্রশ্ন তুলছে যে আসলে কেউ দুর্বল না, কেউ জন্ম থেকে কেউ দুর্বল হয় না, তাদেরকে দুর্বল করে রাখা হয়। এই লঘু শব্দটার মধ্যে দিয়ে মানুষের কোথাও না কোথাও তার চিন্তা চেতনাটাকে দুর্বল করে রাখা হয়েছে। এবং চট্টগ্রাম আবারও প্রমাণ করেছে। এর আগের দিন শাহবাগের আন্দোলন আমরা দেখলাম, তার চাইতেও মারাত্মক আন্দোলন আমরা আজকে দেখলাম চট্টগ্রামে। কি বলছেন তাদের অভিযোগগুলি আপনারা শুনুন। কিন্তু এরপরে সবাই স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো পরাধীন। আমার সমন্বয় ভাইদের কাছে প্রশ্ন, আমরা কেন এখনো পরাধীন? দেশটা যেমন কোনো বাপের না, দেশটা শুধু মুসলিমদেরও না, দেশটা সবার। আমরা ভাই রোহিঙ্গা না, আমরা এই দেশে ভূমিপুত্র, আমরা এই দেশে পয়সা আছি নাই। সরকারের কাছে আমরা এই আবেদন, যদি এই আমাদের দাবি না মানা হয়, আরো বৃহত্তর আন্দোলন সারা দেশে গড়ে তুলব। এই যে আমাদের প্রাণের দাবি। আমাদের হিন্দু
সংখ্যালঘুদের সুরক্ষা আইন যেটা, ওই আইনটা আমাদের বাস্তবায়ন করতে হবে। ভারত তোমার মামার বাড়ি, বাংলাদেশ ছেড়ে চলে যাও, ওইটা বলা যাবে না। এটা আমার জন্মভূমি মাটি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার সমান অধিকার। আমরা হিন্দু হয়েছি কোনো অপরাধ? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, শিবির কত কিছু থাকতে পারে, আমরা তো সংখ্যালঘু কেন নির্যাতন হই? আমরা সবাই বাঙালি, আমরা থাকবো ধর্ম নিরপেক্ষ। আমরা 71-এ যুদ্ধ করেছি ধর্ম নিরপেক্ষ ভাবে, এবার ছাত্র আন্দোলন করলাম ধর্ম নিরপেক্ষ। আমরা ছাত্ররা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা আন্দোলন করেছি। আমরা কি কোটা আন্দোলনে রক্ত দেই নাই? এখন যখন হিন্দুদের উপর হামলা হচ্ছে তখন সমন্বয়করা কেন চুপ? আমরাও মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে। আমরা কারো দয়ার পাত্র না। আমরা হিন্দুরা, আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে কিন্তু এই বৈষম্যের জন্য না, অবশ্যই বাংলাদেশ বৈষম্য বিরোধী হতে হবে। তো তাদের বক্তব্য আপনারা শুনলেন। তবে আমরা অবাক হয়ে যাই, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, বিজেপির যিনি নেতৃত্ব, তিনি বারবার বলছেন ভারত সরকার প্রস্তুত রয়েছে 1 কোটির উপর শরণার্থীকে দেশে জায়গা দেওয়ার জন্য এবং একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। আমরা প্রশ্ন তুলতে চাই, একটা দেশ ত্যাগের মাধ্যমে কি সমস্যার সমাধান হয়ে যায়? যেখানে শুধু ইসলাম অধ্যুষিত ইসলাম কান্ট্রি, সেখানে কি কোনো সমস্যা নেই দাঁড়াবে এবং বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে? আমরা বলছি লড়াই করে টিকে থাকতে হয়। যে যেখানে থাকেন, দুর্বল কেহ না। আমাদের প্রশ্ন হচ্ছে একটা মানুষ দেশপ্রেমিক কিনা, তার পরিচয়টা, সে তার দেশটাকে কতটা ভালোবাসে, সে জাতীয়তাবাদে কতটা উদ্বুদ্ধ, সে হোক হিন্দু, সে হোক মুসলিম, সে হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সে যে দেশে বসবাস করছে সে দেশপ্রেমিক কিনা, তার চেতনাটা দেশের জন্য কিনা, জাতির জন্য কিনা, এই দেশের মানুষের জন্য কিনা, সেই বিষয়টা ভেবে দেখা দরকার। এই প্রশ্নটা কেন উঠে অনেক সময়, কেন সন্দেহের পরিবেশটা তৈরি হয়? কারণ বিভিন্ন দেশে আমরা দেখছি যারা সংখ্যালঘুরা রয়েছেন তারা সংখ্যা গরিষ্ঠ হওয়ার জন্য বা তারা কোথাও না কোথাও আধিপত্য কায়েমের চেষ্টা তারা আড়ালে করেন, তাদের একটা চোরা কৌশল থাকে, সেখান থেকে প্রশ্নটা উঠে আসে। কিন্তু একটা মানুষ, একটা জাতি, একটা সম্প্রদায় যদি তার দেশটাকে ভালোবাসে, তার ধর্মকে ভালোবাসে, অন্যের ধর্মের প্রতি সহানুভূতিশীল হয়, শ্রদ্ধাশীল হয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠার কথা ছিল না। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। আমরা আশা করব জাত ধর্মের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র ভাববে এবং বাংলাদেশে আজ আমরা যে চিত্র দেখলাম, যখন আজকে আমরা আলোচনা করছি চট্টগ্রামে, সে কিন্তু নতুন করে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু বলে মানুষগুলি রয়েছে তারা চট্টগ্রাম আন্দোলনের পর তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করবে আগামী দিনে, আমরা এটা বলতেই পারি। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকেও ভাবতে বাধ্য করবে, তাদের বুক দুরু দুরু করা শুরু হয়ে গেছে এবং তাদের অবশ্যই এই আন্দোলনকে স্তীমিত করতে গেলে সে দেশের সংখ্যালঘুকে আশ্বস্ত করতে হবে এবং বোঝাতে হবে যে আমরা মুখে মুখে নয়, বাস্তব অর্থেই আমরা আমাদের এই সরকার যারা ক্ষমতায় রয়েছে তারা প্রত্যেকের সরকার, তাদের নিরাপত্তা দেওয়া, সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের এবং এটা প্রথম দায়িত্ব। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা আমাদেরকে নতুন করে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।